হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই কম্পোস স্টাডি ইউটিউব চ্যানেলেই জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জেনারেল নলেজ এবং ম্যাথের ক্লাস দেওয়া হচ্ছে। আশা করছি তোমরা সমস্ত ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখছো, তোমাদের যা যা বলা হচ্ছে সমস্ত কিছু তোমরা ফলো করছো, ঠিক আছে? যদি এই ক্লাসগুলো তোমরা দেখো, তাহলে আমি এটা বলে দিতে পারি যে এক্সামে যে সমস্ত প্রশ্ন আসবে সেগুলো তোমাদের একদম চেনা চেনা মনে হবে। ঠিক আছে, এর থেকেই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কোশ্চেন দেবে। ভাষা একটু আলাদা হতে পারে কিন্তু কনসেপ্ট একই থাকবে, ঠিক আছে? আমরা আজকে যে সাবজেক্টের উপর ক্লাস করব তা হলো লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের আমরা একটি ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করেছি, পরিবেশ ও তার সম্পদ এবং তার সংরক্ষণ। সেখানকার আমরা প্রথম পার্ট নাইট্রোজেন সাইকেল পড়ে নিয়েছি। আজকে আমরা পরিবেশ দূষণ সম্বন্ধে জানবো, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভিডিওটা তোমরা কমপ্লিট দেখবে। এটা আমরা দুটি পার্টে কমপ্লিট করব। আজকে পার্ট 1 নিয়েছি, এখানে আমরা কিছু জানবো পরিবেশ দূষণ সম্বন্ধে, যেমন জল দূষণ, বায়ু দূষণ, আর কালকেরটাতে আমরা শব্দ দূষণ এবং জল দূষণ ডিটেলসে জানবো, ঠিক আছে? এই টপিকটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিগত প্রতি বছরে কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছে, ঠিক আছে? একদম এই চ্যাপ্টারটি তোমাদের জন্য স্কিপ করা যাবে না। তোমরা কমপ্লিট ভিডিওটি দেখবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করে দেবে, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। যারা তোমরা নতুন আজকে আমাদের চ্যানেলে ক্লাস দেখছো, তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে। আর তোমরা যারা চ্যানেলে অনেক দিন যাবত ক্লাস করছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, ঠিক আছে? আমরা যেমন তোমাদের পাশে রয়েছি, আমাদেরও কিন্তু তোমাদের সাপোর্ট প্রয়োজন, ঠিক আছে? তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা 1000 সদস্যের খুব কাছাকাছি রয়েছি। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমরা 1000 সদস্যে পৌঁছে যাব, ঠিক আছে? সবার সহযোগিতা এখানে কিন্তু প্রয়োজন রয়েছে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট, আমি বারবার করে বলছি। ভিডিওটি কমপ্লিট দেখবে। পিডিএফ কোথায় পাবে তোমরা? পিডিএফ পাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই দুই গ্রুপে তোমরা ক্লাসের সমস্ত পিডিএফ পেয়ে যাবে। এখানে যা যা কোশ্চেন করানো হবে সেগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও ক্লাসের যে আপডেট রয়েছে, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কোথায় জানাবে, সেটাও কিন্তু আমাদের এই দুই গ্রুপ, ঠিক আছে? এখানে যা ইচ্ছা তোমরা কোশ্চেন করতে পারো তোমাদের এক্সাম রিগার্ডিং। তাহলে তোমরা এই দুই গ্রুপে অবশ্যই জয়েন করবে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ঠিক আছে? চলো আজকে আমরা প্রথম প্রশ্ন দেখিনি। দেখো, প্রথম প্রশ্নই খুব বাচ্চাদের একটা প্রশ্ন, খুব ইজি প্রশ্ন। বলেছে প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, কতবার যে পড়েছি আমরা, বিজ্ঞানেও পড়েছি, জীবন বিজ্ঞানেও পড়বো, ভৌত বিজ্ঞানেও পড়বো, ঠিক আছে? প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, অপশন রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওজোন নাকি ক্লোরোফ্লোরোকার্বন। খুব ইজি কোশ্চেন, সময় একদম নষ্ট করবো না। এটা খুব ইজি হলেও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। রাইট আনসার কী হবে? সকলেই দিয়েছো অপশন নাম্বার বি, একদম কার্বন ডাই অক্সাইড, CO2 হলো প্রধান গ্রিনহাউস গ্যাস। নেক্সটে দেখো, বলেছে বায়ুমণ্ডলে উপস্থিত যেসব গ্যাস তাপীয় বিকিরণে বাধা প্রদান করে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে। এই হলো পৃথিবী, এই হলো সূর্য। সূর্য থেকে কি আসে? পৃথিবীতে তাপ আসে। এবারে এই বিকিরণের মাধ্যমে যখন তাপ ফিরে যাবে, তখন কিছু গ্যাস রয়েছে আমাদের বায়ুমণ্ডলে, যে সমস্ত গ্যাস এই যে উষ্ণতা, এই উষ্ণতাকে ফিরে যেতে বাধা প্রদান করে এবং সেই জন্য কী হবে? পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাবে। যে সমস্ত গ্যাস এই যে তাপীয় বিকিরণে বাধা প্রদান করে তাদেরকে আমরা গ্রিন হাউস গ্যাস বলে থাকি। আর এদের মধ্যে অন্যতম হলো CO2। এছাড়া CH4 মিথেন রয়েছে, ঠিক আছে? জলীয় বাষ্প রয়েছে, H2O ভেপার রয়েছে। এটা তোমরা এগুলো সবগুলো মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে CO2, CH4, H2O ভেপার কিন্তু, হ্যাঁ, এটা হলো জলীয় বাষ্প। এই সবগুলি গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে। চলো নেক্সট, 2 নম্বর প্রশ্ন। বলেছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নিচে এই 4টি অপশনের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, অর্থাৎ তাপীয় বিকিরণের বাধা প্রদানে কোনোরূপ অংশগ্রহণ করবে না? কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশন দেওয়া আছে মিথেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অক্সিজেন, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে, মিথেন গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ NO2 এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে, ঠিক আছে? নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, রেফ্রিজারেশনে এবং এয়ার কন্ডিশন শিল্প থেকে, ঠিক আছে, অথবা রেফ্রিজারেটর, এটা ধরতে পারো, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশন শিল্প থেকে উদ্ভূত বায়ু দূষক। যেখানে রেফ্রিজারেটর তৈরি করা হয় বা এয়ার কন্ডিশন তৈরি করা হয়, বা আমরা যে এই যে এয়ার কন্ডিশন এবং ফ্রিজ রেফ্রিজারেটর যে ইউজ করি, সেখান থেকে কোন বায়ু দূষক পদার্থ নির্গত হবে? অপশান আছে N2O, SO2, CFC নাকি H2O2। এখানে N2O হলো নাইট্রাস অক্সাইড, এটা আগের দিন তোমাদের আমি বলে দিয়েছিলাম। SO2 হলো সালফার ডাইঅক্সাইড, CFC হলো ক্লোরোফ্লোরোকার্বন, আর H2O2 হলো হাইড্রোজেন পারঅক্সাইড। দেখো এখানে এয়ার কন্ডিশন দেওয়া আছে, এয়ার কন্ডিশনার, ঠিক আছে, এসি, আর হলো ফ্রিজ বা রেফ্রিজারেটর। এই দুইয়ের থেকে কোন গ্যাসটি নির্গত হবে যা বায়ু দূষক হিসেবে কাজ করে? এটাও খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ঠিক আছে? CFC ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক করেছো তো? ঠিক হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো? খুব ইজি ইজি কোশ্চেন কিন্তু। চলো নেক্সট দেখো, এখানে বলা আছে সিএফসির ফুল ফর্ম হলো ক্লোরোফ্লোরো কার্বন, যেটাকে আমরা ফ্রেঅনও বলে থাকি, ফ্রেঅন,
ঠিক আছে, এটার সংকেত কী হয় CF2Cl2, ঠিক আছে, এটাও তোমরা মাথায় রাখবে। সিএফসিকে আমরা ফ্রেয়নও বলে থাকি, আর এর সংকেত হলো CF2Cl2। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করে যে গ্যাসটি তা হলো। আমরা জানি আমাদের বায়ুমণ্ডলে যে স্তর রয়েছে সেই স্তরের মধ্যে একটি স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে ওজোন স্তর রয়েছে। এই ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করে কোন গ্যাসটি? দেখো এখানে ওজোন হোল সৃষ্টি হয়ে গিয়েছে, ঠিক আছে, এই যে ওজোন হোল সৃষ্টি হয়ে গেছে। এই যে ওজোন স্তরের ক্ষতি অথবা ওজোন হোল অথবা ওজোন গর্ত যে হচ্ছে, এটা কি ওজোন স্তরের ক্ষতি সাধন করছে? তো এই ক্ষতি সাধনে কোন গ্যাসটি মুখ্য ভূমিকা পালন করে? অপশন আছে কার্বন ডাইঅক্সাইড, পারঅক্সি অ্যাসিটাল নাইট্রেট, ক্লোরোফ্লোরোকার্বন নাকি কার্বন মনোক্সাইড। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে এই যে সেটটি নেওয়া হয়েছে, এই সেটে যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, একটিও প্রশ্ন কিন্তু স্কিপ করে যাওয়ার মতো নয়। যদি তোমাদের ভালো স্কোর করতে হয় তাহলে এই সমস্ত প্রশ্নই তোমাদের মনে রাখতে হবে এবং বুঝে নিতে হবে, ঠিক আছে। দেখো ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করে যেটা আনসার হয়ে যাবে আমাদের, সেটা হলো অপশন নাম্বার সি, ক্লোরোফ্লোরোকার্বন অথবা সিএফসি। সিএফসি সব থেকে বেশি ক্ষতি সাধন করে কার? ওজোন স্তরে। সিএফসির জন্যই ওজোন হোল সৃষ্টি হচ্ছে। আর এই ওজোন হোল যদি ধীরে ধীরে বেড়ে যায় তাহলে আমাদের ক্ষেত্রে কি অসুবিধা দেখা যাবে? সেটা হলো সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবী পৃষ্ঠে এসে পড়বে। ওজোন স্তর যে রয়েছে, ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা প্রদান করে, কিন্তু যদি ওজোন স্তরই না থাকে তাহলে কি হবে? তাহলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছবে, তাহলে কিন্তু তখন পৃথিবী বিশ্বের সকল জীবেদের মধ্যে ত্বকের ক্যান্সার দেখা দেবে, ঠিক আছে, নানা ধরনের অসুখ দেখা দেবে। বুঝতে পারলে? চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন বলছে বায়ুতে সালফার ডাই অক্সাইড গ্যাসের প্রধান উৎস হলো। সালফার ডাই অক্সাইড বা SO2 এই গ্যাসের প্রধান উৎস কি? অপশন আছে তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাকি রাসায়নিক শিল্প। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, তাপ বিদ্যুৎ কেন্দ্র। যেখানে তাপ থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেই সমস্ত কেন্দ্রগুলোর থেকে কিন্তু এই সালফার ডাই অক্সাইড গ্যাসটি বেশি পরিমাণে নির্গত হয়। তাই বলেছে যে বায়ুতে সালফার ডাই অক্সাইড গ্যাসটি যে রয়েছে এই গ্যাসের প্রধান উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। বুঝতে পারলে? চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন বলছে উদ্ভিদের যে অংশ সাধারণত বায়ু দূষণ ঘটায়। উদ্ভিদের মধ্যেও এমন কিছু একটা অংশ রয়েছে যা বায়ু দূষণ ঘটাবে। অপশন আছে ফুল, ফল, পাতা নাকি পরাগরেণু। তাহলে দেখো উদ্ভিদেরও অংশ রয়েছে যা বায়ু দূষণ ঘটাতে পারে। এই 4টি অপশনের মধ্যে কোনটা হবে? তোমরা সঠিক আনসার পিক করেছ। সলিউশন বলে দিচ্ছি আমি, একদম ঠিক। তোমরা আশা করছি সকলেই ঠিক করেছো। অপশন নাম্বার ডি হবে পরাগরেণু, ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি? পোলেন গ্রেইন, ঠিক আছে। এই পোলেন গ্রেইন সম্বন্ধে কিন্তু আমরা ডিটেলসে জেনেছি সপুষ্পক উদ্ভিদের যৌন জননে, ওই চ্যাপ্টারে আমরা পোলেন গ্রেইন সম্বন্ধে ডিটেলসে জেনেছি। আর দেখো এই পোলেন গ্রেইনই আবার বায়ু দূষক হিসেবেও কাজ করে। কিভাবে? এই যে পোলেন গ্রেইন রয়েছে এগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণারূপে বাতাসে ভেসে বেড়ায়। আর অনেকের ক্ষেত্রে কি হয়, এই পরাগরেণু যখন নাকে গিয়ে পৌঁছয় তখন কি হবে? হাঁচি, কাশি, সর্দি হবে, ঠিক আছে। এমনকি অনেক সময় এটা অ্যালার্জিরও সৃষ্টি করতে পারে, অ্যালার্জিও দেখা দেয় এই পরাগরেণুর জন্য। বুঝতে পারলে? এই জন্য কিন্তু পরাগরেণুকে আমরা বায়ু দূষকও বলে থাকি। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন বলেছে ধোঁয়াশা সৃষ্টি হয়। এই যে ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কুয়াশার মতন হয়ে গিয়েছে। এই যে ধোঁয়াশা সৃষ্টি হয় কার কার সাথে মিশে? ধোঁয়ার সাথে ধুলো মিশে, ধোঁয়ার সাথে জলীয় বাষ্প মিশে, ধোঁয়ার সাথে কুয়াশা মিশে নাকি ধোঁয়ার সাথে অম্ল মিশ্রণ মিশে। যদি তোমরা ধোঁয়াশা নামটা খুব ভালোভাবে পড়ো, দেখো এখান থেকেই আমাদের সঠিক উত্তর খুব সহজেই বেরিয়ে আসবে। ধোঁয়াশা, ধোঁয়া প্লাস কুয়াশা, তাহলে ধোঁয়ার সাথে যদি কুয়াশা মিশে যায় তাহলেই সৃষ্টি হয় ধোঁয়াশা। আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার সি, ধোঁয়ার সাথে কুয়াশা মিশেই ধোঁয়াশার সৃষ্টি হয়। দেখো এই জন্য আমরা ধোঁয়াকে কি বলি? স্মোক। আর কুয়াশাকে কি বলি? ফগ। এই জন্য এই ধোঁয়াশাকে আমরা বলে থাকি কি? স্মোগ, ঠিক আছে। তাহলে স্মোক আর ফগ এই দুই মিলিত হয়ে তৈরি হবে স্মোক, যেটাকে আমরা ধোঁয়াশা বলে থাকি, ঠিক আছে। চলো নেক্সট দেখো ধোঁয়াশা সম্বন্ধে বলা আছে যে বাতাসের নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোকার্বনের সাথে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়া অথবা ফোটোকেমিক্যাল রিয়াকশন, আলোক রাসায়নিক বিক্রিয়াকে আমরা ফোটোকেমিক্যাল রিয়াকশন বলে থাকি। তাহলে বাতাসের নাইট্রোজেন অক্সাইড ও হাইড্রোকার্বনের সাথে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটলে যে ধোঁয়াটে অবস্থার সৃষ্টি হয়, দেখো এখানে ধোঁয়াটে অবস্থার সৃষ্টি হয়েছে পরিবেশে। এই যে ধোঁয়াটে অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা ধোঁয়াশা বলে থাকি। ধোঁয়াশা আসলে ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণ, ঠিক আছে। ধোঁয়া আর কুয়াশা মিশ্রিত হয়ে কি তৈরি করবে? ধোঁয়াশা। দেখো এটা অনেকটা সন্ধির মতন হয়ে গেল, আমরা সন্ধি পড়েছি, সেই সন্ধির মতন ধোঁয়া প্লাস কুয়াশা ইকুয়ালস টু ধোঁয়াশা, ঠিক আছে। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন বলছে প্যান কথাটির অর্থ কী? খুব ইম্পর্টেন্ট। সিএফসির কথার অর্থ আমরা দেখলাম, সিএফসির পুরো অর্থ কী? ক্লোরোফ্লোরোকার্বন। এবারে বলেছে প্যান কথাটির পুরো অর্থ কী? অপশন দেওয়া আছে প্যারা অ্যাসিটাল নাইট্রেট, পার অক্সি অ্যাসিটাল নাইট্রেট, পার অক্সি অ্যাসিড নাইট্রেট নাকি প্যারা অ্যাসিডিক নাইট্রেট। এটাও খুব ইম্পর্টেন্ট, আশা করছি তোমরা সকলেই উত্তর দিতে পারবে। পড়েছো তোমরা? আনসার করেছো?
বলছি সলিউশন, দেখো অপশান হয়ে যাবে বি, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ঠিক আছে, তোমাদের প্রতিটি ভিডিওতে যেভাবে বলা হয় তোমরা সেভাবেই কিন্তু ক্লাসগুলো অ্যাটেম্প করবে। তোমাদের আর অল্প কিছুদিন রয়েছে, এখন তোমাদের প্রিপারেশন কতদূর হয়েছে সেটা যাচাই করতে হলে তোমাদের নিজেদের কিন্তু একটু জেনুইন হতে হবে। ঠিক আছে, শুধু আসলাম ক্লাস দেখলাম সলিউশন স্যারই করে দিল তাহলে কিন্তু হবে না। নিজেরা আগে চুজ করবে আনসার, দেখবে কোন কোন জায়গায় ভুল হচ্ছে, কোন কোন জায়গায় ঠিক হচ্ছে। যদি ভুলগুলো তোমরা ধরতে না পারো তাহলে তোমরা রিভিশন করবে না, আর যদি রিভিশন না করো তাহলে সেই জায়গাটা কিন্তু তোমার ভুলই থেকে যাবে। এক্সামে যদি সেখান থেকে কোনোরূপ কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমরা একেবারেই ঠিক করতে পারবে না। তাই বলছি, প্রথমে কোশ্চেন আসবে, তোমরা পজ করবে, নিজের আনসার পিক করবে, তারপরেই সলিউশন দেখবে। ঠিক আছে, তোমরা সবাই দিয়েছো বি নাম্বার অপশন, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। প্যান কথার অর্থ হলো পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। যাদের ভুল হয়েছে তোমরা ভালো করে দেখে নাও যাতে আর কোনো দিন ভুল না হয়। প্যান কথার অর্থ হলো পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ঠিক আছে, চলো দেখো এখানে বলা আছে প্যান এর প্রভাবে চোখ জ্বালা করবে, শ্বাসতন্ত্রের প্রদাহ দেখা দেবে, এই ধরনের উপসর্গ দেখা যায়। তাহলে প্যান কিন্তু এক ধরনের বায়ু দূষক, এর ফলে কি হবে, চোখ জ্বালা করবে, আর হলো শ্বাসতন্ত্রের প্রদাহ ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন, বলছে সিও কার্বন মনোক্সাইড, SO2 সালফার ডাইঅক্সাইড, আর হলো NO নাইট্রোজেন মনোক্সাইড হলো প্রাথমিক দূষণকারী পদার্থ, গৌণ দূষণকারী পদার্থ, নাকি প্রগৌণ দূষণকারী পদার্থ, নাকি কোনোটিই নয়। সিও কার্বন মনোক্সাইড, SO2 সালফার ডাইঅক্সাইড এগুলো কি কি দূষণকারী পদার্থ, প্রাথমিক, গৌণ নাকি প্রগৌণ? এটা আনসার বলে যাচ্ছি, রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, প্রগৌণ দূষণকারী পদার্থ। না প্রাথমিক না গৌণ, এরা হলো প্রগৌণ দূষণকারী পদার্থ। এবারে নেক্সট স্লাইডে আমরা দেখব যে প্রাথমিক বায়ু দূষক কাদের বলা হয় আর গৌণ বায়ু দূষক কাদের বলা হয়। দেখো, যেসব বায়ু দূষক কোনো প্রাকৃতিক ঘটনায় অথবা মনুষ্যজনিত কারণে সরাসরি উৎপন্ন হয় সেগুলিকে আমরা প্রাথমিক বায়ু দূষক বলি। যে সমস্ত বায়ু দূষক কী হবে, কোনো প্রাকৃতিক ঘটনার মাধ্যমে অথবা মানুষের কাজের জন্য মনুষ্যজনিত কারণে, ঠিক আছে, সরাসরি উৎপন্ন হবে তাদেরকে আমরা প্রাথমিক বায়ু দূষক বলি। যেমন SPM। SPM এর ফুল ফর্ম কি, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। SPM এর উদাহরণ কি হতে পারে, যেমন সিমেন্টের ধুলো। এবারে সিমেন্টের ধুলো কেন তৈরি হয়, সেটা প্রাকৃতিক কোনো কারণ নয়, সেটা মনুষ্যজনিত কারণ। সিমেন্ট তৈরি করা হয় সেই জন্য সিমেন্টের ধুলো তৈরি হয়, তাহলে এটা সরাসরি উৎপন্ন হচ্ছে, এগুলোকে আমরা কি বলবো, প্রাথমিক বায়ু দূষক। এবারে গৌণ বায়ু দূষক দেখো বলেছে সূর্যালোকের উপস্থিতিতেও হতে পারে আবার অনুপস্থিতিতেও হতে পারে। বিভিন্ন প্রাথমিক বায়ু দূষক পদার্থ যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করে আরও জটিল ও বেশি ক্ষতিকর বায়ু দূষক সৃষ্টি করে তখন সেগুলোকে আমরা কি বলে থাকি, গৌণ বায়ু দূষক বলে থাকি। তাহলে প্রাথমিক বায়ু দূষকগুলো যেমন রয়েছে, যেমন SPM, আরও বিভিন্ন ধরনের প্রাথমিক বায়ু দূষক যে রয়েছে, এটা নিজেদের মধ্যেই বিক্রিয়া করবে সূর্যালোকের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে, এবং কি তৈরি করবে, আরও বেশি জটিল, মানে প্রাথমিকের থেকেও বেশি জটিল এবং বেশি ক্ষতিকর বায়ু দূষক সৃষ্টি করে, তখন সেগুলোকে আমরা কি বলবো, গৌণ বায়ু দূষক। যেমন প্যান, ঠিক আছে, প্যানের ফুল ফর্ম আমরা কি বললাম, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, তারপরে HNO3 নাইট্রিক অ্যাসিড, এই সমস্ত হলো গৌণ বায়ু দূষক। ঠিক আছে, এটা কিন্তু জটিল হবে প্রাথমিক বায়ু দূষকের থেকে এবং বেশি ক্ষতিকরও হবে, বুঝতে পারলে? চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন, বলেছে প্রকৃতিতে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার সবচেয়ে বড় উৎস হলো, প্রকৃতিতে মিথেন গ্যাস CH4 এই গ্যাস উৎপন্ন হওয়ার সবচেয়ে বড় উৎস কী? অপশন আছে জলাভূমিতে থাকা অণুজীবদের অবাধ শ্বসন, আগ্নেয়গিরির উদ্গীরণ, উষ্ণ প্রস্রবণ, নাকি সাইক্লোন। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, জলাভূমিতে থাকা অণুজীবদের অবাধ শ্বসন। অবাধ শ্বসন কি, অক্সিজেনের অনুপস্থিতিতে যে ধরনের শ্বসন হয় তাদের আমরা অবাধ শ্বসন বলে থাকি। আর আমরা এটাও জানি যে মিথেন গ্যাস তৈরি করে কি, মিথানোজেন ব্যাকটেরিয়া, আর এই ধরনের ব্যাকটেরিয়া কিন্তু অবাধ শ্বসনই সম্পন্ন করে। এবারে বলেছে জলাভূমিতে অণুজীবদের শ্বসন। এই যে এখন কৃষিকাজের সময়, এখন ধান রোপণ করা হবে, মাঝে মধ্যে কি দেখা যায় যে ধান ক্ষেতের মধ্যে জলের মধ্যে দেখা যায় যে সবুজ রঙের আলো জ্বলছে, ঠিক আছে, সেগুলো আসলে কি হয়, মিথেন গ্যাস হয়, যেগুলো জ্বলতে থাকে, জ্বলে সবুজ বর্ণের আলো তৈরি করে। ঠিক আছে, সেই জন্য এই ধান ক্ষেত যে থাকে, ধান খেতে কি জল ভরা থাকে, তো সেই জলাভূমিতে বিভিন্ন ধরনের অণুজীব থাকে এবং তাদের অবাধ শ্বসনের ফলে মিথেন গ্যাস তৈরি হয়, আর সেই মিথেন গ্যাস জ্বলতে থাকে এবং সবুজ বর্ণের আলো দেখা দেয়। ঠিক আছে, তোমরা যারা দেখোনি তোমরা বাড়িতে তোমাদের বাবা মাকে জিজ্ঞেস করবে, তারা কিন্তু অবশ্যই বলতে পারবে। ঠিক আছে, যারা অবশ্যই গ্রামে রয়েছে তাদের ক্ষেত্রেই বলবো, শহরে তো ধান ক্ষেত আর কোথায় দেখা যায়। যাই হোক, তোমরা বললে শুনতে পারবে তাদের কাছে, হ্যাঁ, সবুজ বর্ণের আলো দেখা যায় ধান খেতে। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন, বলছে SPM এর একটি উদাহরণ হলো। SPM কি বললাম, SPM এর ফুল ফর্ম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এই SPM এর একটি উদাহরণ হলো, অপশন দেওয়া আছে সীসা, পরাগরেণু, DDT, নাকি প্লাস্টিক। এটার আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, পরাগরেণু। ঠিক আছে, SPM এর একটি উদাহরণ হলো পরাগরেণু, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এগুলো খুব ছোট ছোট হবে, ঠিক আছে, ধূলিকণার সমান হবে সাইজে। তাহলে পরাগরেণু কিন্তু খুব ছোট, আর এসব কি বাতাসে ভেসে থাকতে পারে, পরাগরেণু বাতাসে ভাসতে পারে, তো তাই পরাগরেণু হলো এক ধরনের SPM, মানে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ঠিক আছে,
দেখো নেক্সট স্লাইডে এসপিএম সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। বলেছে শিল্প দহন প্রাকৃতিক উৎসজাত বাতাসে ভাসমান সূক্ষ্ম কঠিন অথবা তরল কণাকে শিল্প দহন, ঠিক আছে, শিল্প থেকে নির্গত বিভিন্ন ধরনের সূক্ষ্ম কঠিন বা তরল পদার্থ, এই যে আমরা যে কাঠকলা পোড়াই সেখান থেকে সূক্ষ্ম কিছু কঠিন পদার্থ উৎপন্ন হয়, অথবা প্রাকৃতিক উৎসজাত, প্রাকৃতিকভাবে বাতাসে কী হবে সূক্ষ্ম কঠিন তরল কণা ভেসে বেড়ায়, যেগুলোকে আমরা কী বলে থাকি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। যেমন উদাহরণ দেওয়া আছে ফ্লাই অ্যাশ, সিমেন্টের ধুলো প্রভৃতি, ঠিক আছে। আর এই এসপিএম কি, এটা হলো প্রাথমিক দূষক, ঠিক আছে, গৌণ দূষক নয়, প্রাথমিক দূষক। এবারে বলেছে এসপিএম এরা শ্বাসতন্ত্রের নানা রোগ যেমন ব্রঙ্কাইটিস, হাঁপানি, শ্বাসনালীতে প্রদাহ ইত্যাদি ঘটায়। এসপিএম এর জন্য ব্রঙ্কাইটিস হতে পারে, হাঁপানি হতে পারে এবং শ্বাসনালীতে প্রদাহ হতে পারে। তাহলে বুঝতে পারলে তোমরা এসপিএম সম্বন্ধে। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন। বলছে জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে উৎপন্ন হয়। জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন মানে পুরোপুরি পড়েনি এমন জীবাশ্ম জ্বালানি যে রয়েছে সেখান থেকে কোন গ্যাস উৎপন্ন হবে? অপশন আছে নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড নাকি ক্লোরোফ্লোরোকার্বন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, 2টো স্টার দিয়ে দিলাম। জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে, পুরোপুরি দহন সম্পন্ন হয়নি অর্থাৎ পুরোপুরি পুড়ে যায়নি এমন যে জ্বালানিগুলো রয়েছে সেই জ্বালানির থেকে কোন গ্যাস নির্গত হবে? সকলেই আনসার চুজ করেছো? আনসার বলে দিচ্ছি, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, কার্বন মনোক্সাইড। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে, মুখস্থ করে রাখো যে জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড, যার সংকেত হলো CO। বুঝতে পারলে? চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন। বলেছে নিচের কোনটি কণা দূষক নয়? কণা দূষক অর্থাৎ কণার মতন হবে, ছোট ছোট হবে আকারে, আর যেগুলো ভেসে থাকতে পারবে বাতাসে। এবার বলছে নিচের কোনটি কণা দূষক নয়? অপশন দেওয়া আছে ধুলো, ওজোন, চিমনির বালি নাকি ধোঁয়া। ধুলো দেখো কণার মতন হয় এবং এগুলো বাতাসে ভেসে থাকতে পারে, একদম ঠিক। চিমনির বালি, ঠিক আছে, এই যে চিমনি যে রয়েছে এই চিমনির থেকে বালি নির্গত হবে, এই সমস্ত বালি কী করবে? বাতাসে ভেসে থাকতে পারবে, ঠিক আছে। ছাইয়ের মধ্যে যে ধরনের বালিগুলো থাকে সেগুলো বাতাসে ভেসে থাকতে পারে, সেগুলো কণা আকারে হয়, এটা হবে। তাহলে ধোঁয়ার মধ্যেও কিন্তু অনেক ধরনের ছোট ছোট কণা থাকে, ঠিক আছে। এবারে আমাদের অপশন বাকি থাকলো ওজোন। ওজোন কিন্তু হলো এক ধরনের গ্যাস, ঠিক আছে, ওজোন এক ধরনের গ্যাস, এটা কিন্তু কোনো কণা নয়। তাই আমাদের আনসার হয়ে যাবে ওজোন। ওজোন কোনো কণা দূষক নয়। এমনি ধুলো, চিমনির বালি আর ধোঁয়া এই সবগুলি হলো কণা দূষক। চলো নেক্সট, খুব ইজি কোশ্চেন, একদম ইজি মনে হচ্ছে তো তোমাদের? যদি তোমাদের কঠিন মনে হয় তাহলে অবশ্যই কোশ্চেনগুলো ভালো মতো দেখো, বোঝো। কোথাও যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, নতুবা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ রয়েছে, সেখানে তোমরা অবশ্যই তোমাদের ডাউটগুলো জানাবে, ঠিক আছে। চলো দেখো 14 নম্বর প্রশ্ন। বলছে অম্ল বৃষ্টি হলে বৃষ্টির জলের পিএইচ কত হবে? পিএইচ, অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইন, অ্যাসিড রেইনে, ঠিক আছে, অ্যাসিড রেইনে এই বৃষ্টির জলের পিএইচ কত হয় আমাদের বলতে হবে। অপশন আছে 8-এর বেশি, 4-এর কম, 6-এর কম নাকি 5-এর কম। দেখো এটা যদি আমাদের পিএইচ স্কেল হয়, মাঝখানে হলো 7, 7-এর থেকে বেশি হলে এটা হয়ে যায় বেস, আর 7-এর থেকে কম হলে এটা হয়ে যায় অ্যাসিড। এবারে যেহেতু অম্ল বৃষ্টি অ্যাসিড রেইন, তাই নিশ্চয়ই আমাদের 7-এর থেকে বেশি হবে না পিএইচ, কারণ 7-এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা ক্ষার হয়ে যাচ্ছে, অম্ল নয়। তাই আমাদের এ নাম্বার অপশান একেবারেই কাটা। এবারে এই 3-এর মধ্যে আমাদের যেটা আনসার হবে সেটা হলো অপশান নাম্বার ডি, 5-এর কম, ঠিক আছে। এখানে 6 আর এখানে 5, এই 5-এর থেকেও কম হবে অ্যাসিড বৃষ্টির সময় বৃষ্টির জলের পিএইচ। চলো এটা তোমরা মাথায় রাখবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন। বলছে অম্ল বৃষ্টির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অপশন আছে কাঠের তৈরি বাড়ি, কাচের তৈরি শিল্পদ্রব্য, মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন নাকি পোর্সেলিনের তৈরি দ্রব্য সামগ্রী। অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইনের জন্য ক্ষতিগ্রস্ত হবে কি? এখানে দেখো পাশে তোমাদের জন্য ছবি দেওয়া আছে, এই ছবিটি দেখলেই তোমরা সঠিক উত্তর করতে পারবে, কিন্তু আমি চাইবো এই ছবিটির সাহায্য ছাড়াই তোমরা নিজেরা আনসার করো, কারণ এক্সামে কিন্তু এ ধরনের কোনো ছবি তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া থাকবে না, ঠিক আছে। এটা আমি তোমাদের এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য এখানে ছবিটি নিয়েছি। তাহলে এখানে তোমরা রাইট আনসার চুজ করেছো, একদম ঠিক, সি নাম্বার হবে রাইট আনসার। মার্বেলের তৈরি স্থাপত্যের নিদর্শন বেশি ক্ষতিগ্রস্ত হবে অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইনের জন্য। এখানে দেখো তাজমহল পুরোপুরি কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি। এবারে এই অ্যাসিড বৃষ্টির জন্য এই মার্বেল পাথরগুলো হলদে রঙের হয়ে যাচ্ছে, এই মার্বেল পাথরগুলো দিন দিন ক্ষয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অম্ল বৃষ্টির জন্য মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শনগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে দেখো বলা আছে যে অম্ল বৃষ্টির প্রভাবে পাথরের যে ক্ষয়ীভবন ঘটে, অম্ল বৃষ্টির প্রভাবে এই যে মার্বেল পাথরগুলো যে ক্ষয়ে যায় তাদের যে ক্ষয়ীভবন ঘটে তাকে আমরা স্টোন ক্যান্সার বলে থাকি, ঠিক আছে। স্টোনেরও ক্যান্সার হয়, তাহলে পাথরেরও ক্যান্সার হয়। পাথরের ক্যান্সারকে আমরা কি বলবো? যখন অম্ল বৃষ্টির জন্য সেই পাথর ধীরে ধীরে ক্ষয়ে যাবে তাকে আমরা স্টোন ক্যান্সার বলবো, ঠিক আছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন। বলছে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো। বায়ু দূষণের ফলে নিচের কোন কোন রোগগুলি হয়ে যায়? এখানে দেখো অপশান এতে দেওয়া আছে ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস। বিতে দেওয়া আছে হেপাটাইটিস, ব্রঙ্কাইটিস, বধিরতা। সিতে দেওয়া আছে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসে ক্যান্সার।
ডিতে দেওয়া আছে ফুসফুসের ক্যান্সার, পোলিও নাকি ম্যালেরিয়া। বায়ু দূষণের ফলেই হয়ে থাকবে, এয়ার পলিউশনের জন্য কোন রোগগুলো হয়ে থাকে। দেখো অপশন এতে দেওয়া আছে ডায়রিয়া, টাইফয়েড, এই দুটো কেটে দাও। ডায়রিয়া টাইফয়েড কখনো বায়ু দূষণের জন্য হয় না, এটা জল দূষণের জন্য হয়ে থাকে। তারপরে ব্রঙ্কাইটিস আর বধিরতা, দেখো এখানে বধিরতা দেওয়া আছে, বধিরতা বায়ু দূষণের জন্য হয় না, বধিরতা মানে কানে কম শুনতে পায়, এটা কিসের জন্য হয়ে যায়, শব্দ দূষণের জন্য। তারপর অপশন ডিতে দেখো বলা আছে ফুসফুসের ক্যান্সার, পোলিও, ম্যালেরিয়া। ম্যালেরিয়া বায়ু দূষণের জন্য হয় না, ম্যালেরিয়া আদ্য প্রাণী ঘটিত রোগ। পোলিও আমরা কি জানি, এটা একটা ভাইরাস ঘটিত রোগ। হ্যাঁ, এটা হতে পারে যে পোলিও বায়ুর মাধ্যমে সেই ভাইরাস ছড়িয়ে পড়েছে, এটা হতে পারে, কিন্তু ম্যালেরিয়া কিন্তু হবে না। ঠিক আছে, কারণ ম্যালেরিয়ার বাহক কে, মশা। তাহলে আমাদের এ বি ডি হচ্ছে না আনসার, রাইট আনসার হয়ে যায় আমাদের অপশন নাম্বার সি, ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং ফুসফুসের ক্যান্সার। ব্রঙ্কাইটিস আমরা দেখলাম এসপিএম অথবা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের জন্য ব্রঙ্কাইটিস হয়ে থাকে, হাঁপানিও হয়ে থাকবে, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে, আর ফুসফুসের ক্যান্সার তো আছেই। ঠিক আছে, চলো নেক্সট। 16 নম্বর হয়ে গেল, 17 নম্বর দেখব। বলেছে জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলে। জলাশয়ে যদি পুষ্টিমাত্রা অনেক পরিমাণে বেড়ে যায় তাহলে আমরা সেই ঘটনাকে কি বলবো, এটা খুব ইম্পর্টেন্ট, স্টামাক দিয়ে রাখবে। জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে কি বলে? অপশন আছে বায়োম্যাগনিফিকেশন, ইউট্রোফিকেশন, নিউট্রিশন নাকি নিউট্রোফিকেশন। জলাশয়ে যদি পুষ্টির মাত্রা বেড়ে যায় তাহলে আমরা সেই ঘটনাকে বলে থাকি বায়োম্যাগনিফিকেশন। ঠিক আছে, চলো নেক্সট। 18 নম্বর প্রশ্ন। এই ধরনের যে সমস্ত প্রশ্ন একবারে পড়েই আনসার বেরোয় সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের বেশি করে মনে রাখতে হবে, কারণ তোমাদের এএনএম জিএনএমে এই ধরনের কোশ্চেনই বেশি আসে, যেগুলো একদম ডাইরেক্ট আনসার হয়ে যাবে, সেরকম ভাবার প্রয়োজন নেই, মানে আনসার প্রশ্ন পড়ার সাথে সাথেই যাতে আনসার মুখে আসে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসে এক্সামে। ঠিক আছে, এবারে দেখো 18 নম্বর প্রশ্নে বলেছে জলে খুব বেশি মাত্রায় ইউট্রিফিকেশন ঘটায় কোন যৌগ? অপশন আছে কার্বন যৌগ, সালফেট যৌগ, ফসফেট যৌগ নাকি নাইট্রেট যৌগ। জলে বেশি মাত্রায় ইউট্রিফিকেশন ঘটাবে। দেখো ইউট্রিফিকেশনের ফলে জলের মধ্যে দেখো সবুজ রঙের হয়ে যায় পুরো জলাশয়। এই যে ইউট্রিফিকেশন, এই ইউট্রিফিকেশন ঘটাবে কোন যৌগ? রাইট আনসার হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, সালফেট যৌগ। ঠিক আছে, সালফেট যৌগ যদি জলের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায় তাহলে সেই জলের মধ্যে ইউট্রিফিকেশন ঘটে। এবারে দেখো বলেছে ইউট্রিফিকেশন কি? জল দূষণজনিত কারণে জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদান যদি বেড়ে যায় বা পুষ্টি উপাদান সৃষ্টির মাধ্যমে প্ল্যাঙ্কটনের সংখ্যার অত্যাধিক বৃদ্ধি ঘটে। এই যে সবুজ রঙের যে তোমরা দেখতে পাচ্ছ শ্যাওলাগুলো, ঠিক আছে, এগুলো আসলে প্ল্যাঙ্কটন। এই প্ল্যাঙ্কটনের সংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পেয়ে যায়, যার ফলে জলের গুণমানের ঘাটতি দেখা যায়, একে ইউট্রিফিকেশন বলা হয়। তাহলে জলের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ পুষ্টি উপাদানের সৃষ্টি হয় তাহলে প্ল্যাঙ্কটনের সংখ্যা অত্যাধিক হারে বেড়ে যাবে এবং জলের সেই জলাশয়ের জলের গুণমান, ঠিক আছে, মানের ঘাটতি দেখা যাবে। এই ঘটনাকে আমরা ইউট্রিফিকেশন বলে থাকি। এবারে ইউট্রিফিকেশনের ফলে জলের দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস পাবে, যেহেতু প্ল্যাঙ্কটনের সংখ্যা বেড়ে যাবে, সেই জন্য সেই প্ল্যাঙ্কটনগুলো যখন মরে যাবে সেই প্ল্যাঙ্কটনগুলোর বিয়োজনের জন্য সেখানে অনেক ধরনের ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে, আর সেই সমস্ত ব্যাকটেরিয়ার অক্সিজেনের প্রয়োজন হবে, যার জন্য ওই জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কিন্তু হ্রাস পেয়ে যায়। আর যেহেতু দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস পেয়ে যায়, তাই সেই পুকুরে বা সেই জলাশয়ে যদি কোনো প্রাণী থাকে, যেমন মাছ রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের মাছ, সেই সমস্ত মাছের কিন্তু তখন মৃত্যু ঘটে। ঠিক আছে, ইউট্রিফিকেশনের জন্য জলাশয়ে মাছের মৃত্যু ঘটে। এবারে লাস্ট পয়েন্ট দেওয়া আছে জলে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে ফলে অ্যালগাল ব্লুমের সৃষ্টি হয়। দেখো অতিরিক্ত শৈবাল বৃদ্ধি পেয়েছে, এই ঘটনাকে আমরা কি বলবো? অ্যালগাল ব্লুম। ঠিক আছে, তাহলে ইউট্রিফিকেশন জানলাম, আমরা অ্যালগাল ব্লুমও জানলাম। ইউট্রিফিকেশনে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যাবে জলাশয়ে। চলো নেক্সট। 19 নম্বর প্রশ্ন বলেছে শৈবাল নিঃসৃত ক্ষতিকারক টক্সিন কি? এই যে শৈবাল দেখতে পাচ্ছ, এই শৈবালগুলো কি করে? বিভিন্ন ধরনের শৈবাল রয়েছে যারা ক্ষতিকারক টক্সিন নির্গত করে বা নিঃসরণ করে। সেই নিঃসৃত ক্ষতিকারক টক্সিনগুলোকে আমরা কি বলি? অপশন আছে নিউরোটক্সিন, ফাইলোটক্সিন, অক্সিটোসিন নাকি ফাইব্রিন। এখানে দেখো অপশন নম্বর ডি দেওয়া আছে ফাইব্রিন, এটা হবে না, কেটে দাও। ফাইব্রিন কেন হবে না? কারণ ফাইব্রিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যেটা মানব দেহে পাওয়া যাবে। এবারে অক্সিটোসিন হলো এক ধরনের হরমোন, সেটা কোনো ক্ষতিকারক টক্সিন নয়। এবারে আনসার হবে আমাদের নিউরোটক্সিন আর ফাইলোটক্সিনের মধ্যে। দেখেছো, এভাবে কিন্তু অপশন এলিমিনেশনের মাধ্যমে তোমরা খুব সহজেই সঠিক আনসারের পাশাপাশি যেতে পারবে। এবারে দেখো আমাদের দুটো অপশনের মধ্যেই সঠিক উত্তরটা চুজ করতে হবে। তাহলে নিউরোটক্সিন আর ফাইলোটক্সিনের মধ্যে শৈবাল নিউরোটক্সিন নিঃসরণ করে, যা এক ধরনের ক্ষতিকারক টক্সিন। ঠিক আছে, চলো নেক্সট। 20 নম্বর প্রশ্ন বলছে সাধারণ জলে দ্রাব্য অক্সিজেনের পরিমাণ হলো। সাধারণ জলের মধ্যে কত পরিমাণ অক্সিজেন দ্রাব্য অবস্থায় থাকে? অপশন আছে 1 ppm, 3 ppm, 8 ppm নাকি 10 ppm। এ ধরনের কোশ্চেনগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, যেখানে তোমাদের পরিমাণ জিজ্ঞেস করবে, আর এগুলো কিন্তু আমাদের সরাসরি মুখস্থই করতে হয়। একটু এদিক ওদিক হলেই পুরো কোশ্চেন একদম ভুল। এটার রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, 3 ppm। ঠিক আছে, সাধারণ জলে দ্রাব্য অক্সিজেনের পরিমাণ হলো 3 ppm।
দেখো আমরা 20টি প্রশ্ন করে নিয়েছি। এতদূর পর্যন্ত তোমাদের কাদের সবগুলোই ঠিক হয়েছে? 20টি ঠিক হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাও, ভিডিও পজ করো এবং কমেন্টে জানাও যে এখনও পর্যন্ত আমার ঠিক হয়েছে। আর যাদের সবগুলো ঠিক হয়নি, মাঝে মাঝে কোথাও ভুল হয়েছে, তোমরা সেই ভুলগুলোকে মার্ক করো একটা খাতায় আলাদা করে। সেখানে তোমরা নোট করো যে তোমাদের কোন কোন টপিকগুলো ভুল হচ্ছে পরীক্ষার আগে। সেই সমস্ত টপিকগুলো অবশ্যই তোমরা রিভিশন দিয়ে যাবে, ঠিক আছে? আর যদি তোমরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই যে বেল আইকনটি রয়েছে, এই বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো। আর এতদূর পর্যন্ত যদি তোমাদের কোশ্চেনগুলো সলভ করে যদি তোমরা মজা পাচ্ছ, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, তারাও যাতে এই ভিডিও থেকে কিছু শিখতে পারে, ঠিক আছে? আমরা এখানে টোটাল 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এখন 21তম প্রশ্ন সলভ করব। দেখো বলেছে সিওডি এর পুরো নাম কি? সিওডি, আমরা সিওডি আর বিওডি এই দুই পড়ি পরিবেশ দূষণে। এখানে বলেছে সিওডি এর পুরো নাম কি? অপশন আছে কমন অক্সিজেন ডায়ালগ, কমন অক্সিজেন ডেভেলপমেন্ট, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, নাকি কেমিক্যাল অক্সিজেন ডেভেলপমেন্ট। এখানে আমাদের রাইট আনসার হয়ে যায় অপশন নাম্বার সি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? সিওডি আর বিওডির ফুল ফর্ম, কারণ এই দুই কিন্তু আসার মতোই প্রশ্ন, একদম সিওডির পুরো নাম আর বিওডির পুরো নাম, তাই এটা কিন্তু একদম তোমাদের ঠোঁটস্থ করতে হবে। সিওডির পুরো নাম হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর বিওডির পুরো নাম কি এটা আমরা নেক্সটে যখন বিওডি সম্বন্ধে জানবো, পরের আর দুটো পরে হয়তো প্রশ্ন আসবে, সেখানে আমরা বিওডি সম্বন্ধেও জানবো, ঠিক আছে? চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো। বলছে সিওডি এর সাহায্যে মাপা হয়। সিওডি এর সাহায্যে আমরা কি মাপতে পারি? অপশন আছে জল দূষণের মাত্রা, বায়ু দূষণের মাত্রা, মৃত্তিকা দূষণের মাত্রা, নাকি শব্দ দূষণের মাত্রা। সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এর সাহায্যে আমরা কি মাপি? সেটা হলো জল দূষণের মাত্রা, ঠিক আছে? জল দূষণের ক্ষেত্রে এই সিওডি আর বিওডি এই দুটো টার্মই ইউজ করা হয়। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন। বলেছে জল দূষণ পরিমাপে ব্যবহৃত ব্যাকটেরিয়াটি হলো। জল দূষণ যদি আমাদের পরিমাপ করতে হয়, তাহলে আমরা নিচের কোন ব্যাকটেরিয়াটি ব্যবহার করে থাকি? অপশন আছে ব্যাসিলাস সাবটিলিস, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স, ইকোলাই, নাকি রাইজোবিয়াম। এখানে আমাদের রাইট আনসার হয়ে যায় অপশন নাম্বার সি, ই কোলাই বা এসচিরিচিয়া কোলাই, যেটাকে আমরা এভাবে লিখি ই কোলাই, ঠিক আছে? এটা অনেকে ই কোলি বলে, কিন্তু ই কোলি না, অ্যাকচুয়ালি ই কোলাই, ই ফর এসচিরিচিয়া আর সিওএলআই যে কোলাই, ঠিক আছে? আমরা এই ই কোলাই বা এসচিরিচিয়া কোলাই নামক ব্যাকটেরিয়াটি ব্যবহার করে থাকি জল দূষণ পরিমাপ করার জন্য। চলো নেক্সট 24 নম্বর। এই দেখো বিওডির প্রশ্ন এসে গেছে। বলেছে জলের বিওডি মাত্রা যা নির্দেশ করে। বিওডি মাত্রা যা নির্দেশ করবে। অপশন আছে পরিশ্রুত জল, জলদূষণ, পানীয় জল, নাকি জলে অতিরিক্ত খনিজের উপস্থিতি। জলের বিওডি মাত্রা, বিওডির ফুল ফর্ম হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই জলের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের মাত্রা কি নির্দেশ করবে? রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, জল দূষণ। যদি জলের বিওডি মাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, তাহলে সেই জল বেশি দূষিত, ঠিক আছে? তাহলে যে জলের বিওডি মাত্রা যত বেশি, সেই জল তত বেশি দূষিত, কারণ এখানে বলেছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে যে সমস্ত জলাশয়ে বিওডির মান অত্যাধিক, ঠিক আছে, সেই সমস্ত জলে কি, সেই সমস্ত জলাশয়ে অক্সিজেনের পরিমাণ বেশি প্রয়োজন, কারণ সেই জল দূষিত। সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে, তারা সেই জলাশয় থেকে অক্সিজেন গ্রহণ করে নিচ্ছে নিজেদের সার্ভাইভের জন্য। আর সেই জলাশয়ে ধীরে ধীরে কী হচ্ছে, দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, আর তাদের চাহিদা বেড়ে যাচ্ছে অক্সিজেনের, ঠিক আছে? এই জন্যই যে সমস্ত জলাশয়ের বিওডির মাত্রা অত্যাধিক, সেই সমস্ত জল বেশি দূষিত হয়, ঠিক আছে? নেক্সট দেখো এখানে বলেছে বিভিন্ন জৈব পদার্থ অধিক পরিমাণে জলে মিশলে জলে বিভিন্ন অণুজীবের সংখ্যা বৃদ্ধি পায়, এতে জলে অক্সিজেনের মাত্রা হ্রাস পাবে। বিভিন্ন জৈব পদার্থ রয়েছে, যেমন আমাদের গৃহস্থলী থেকে বিভিন্ন জৈব পদার্থ নির্গত হয়, শিল্পায়ন থেকে বিভিন্ন ধরনের জৈব পদার্থ নির্গত হয়। সেই সমস্ত জৈব পদার্থ যদি এসে জলের মধ্যে মেশে, তাহলে জলে মিশলে বিভিন্ন অণুজীবের সংখ্যা বৃদ্ধি পাবে, যেহেতু খাবার বেড়ে যাবে জলের মধ্যে, আর খাবার বেড়ে গেলে সেই সমস্ত জৈব পদার্থকে বিয়োজনের জন্য সেখানে অণুজীবের সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হবে, ছত্রাক, ভাইরাস, এই ধরনের সমস্ত কিছু, সেখানে অণুজীবের সংখ্যা বৃদ্ধি পাবে। এতে কী হবে, অক্সিজেনের মাত্রা হ্রাস পাবে, কারণ তাদের সার্ভাইভ করার জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন। তারা জল থেকে সেই অক্সিজেন শুষে নেবে, গ্রহণ করে নেবে, এর ফলস্বরূপ জলে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পাবে, ঠিক আছে? এই ঘটনাকে জৈব অক্সিজেন চাহিদা অথবা বিওডি বলা হয়, আর এই বিওডির ফুল ফর্ম হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বুঝতে পারলে? এই চ্যাপ্টারটি কিন্তু খুব মজাদার। এখানে যে সমস্ত কিছু ঘটনা ঘটছে সেগুলো আমাদের চোখের সামনে দেখা, আমরা নিজেরাই এগুলোর প্রত্যক্ষদর্শী, এবং আমরা এই সমস্ত দূষণের জন্য কিন্তু নিজেরাই কারণ। পরিবেশ যে দূষিত হচ্ছে তার জন্য কিন্তু মানব প্রজাতি সব থেকে বেশি দায়ী, এটা কিন্তু আমাদের সকলেরই মানতে হবে। আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে বায়ু দূষণ যে হয়, বায়ু দূষণে সব থেকে বেশি বায়ু দূষণ হয় কিসের জন্য বলো তো? সেটা হলো যানবাহন চালানোর জন্য। এই যানবাহন চালানোর জন্য টোটাল 40% দূষণ হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো, বাকি এত এত যে ঘটনা ঘটছে সেখান থেকে 40%ই হলো মানুষের দ্বারা, মানুষই যানবাহন চালাচ্ছে।
এই মানুষের জন্যই 40% দূষণ হচ্ছে, নগরায়ন হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, শিল্পের কালো ধোঁয়া, ঠিক আছে, এতে কি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। বুঝতে পারলে তোমরা? চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখব। বলেছে জলে বিওডি বৃদ্ধি পেলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা। জলে যদি বিওডি বেড়ে যায় অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে অক্সিজেনের ডিমান্ড যদি বেড়ে যায়, তাহলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কী হবে? হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, অপরিবর্তিত থাকে, নাকি সবগুলি? এখানে আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে, জলে বিওডির মাত্রা যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস পাবে। কারণ আমাদের কোনো জিনিসের ডিমান্ড তখনই হয় যখন সেই জিনিসটি আমাদের কাছে থাকে না। তাহলে জলের মধ্যে যদি অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে জলের বিওডি বেড়ে যাবে, মানে অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে। ঠিক আছে, সবগুলো প্রশ্নেই দেখো তোমাদের কিন্তু এক্সট্রা করে কিছু বলা হচ্ছে, কোশ্চেনগুলোকে লিঙ্ক করা হচ্ছে আনসারগুলোর সাথে। ঠিক আছে, এভাবে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু কোনো কোশ্চেন তোমাদের ভুল হবে না, তোমরা সবগুলোরই সঠিক আনসার করতে পারবে যদি তোমাদের কনসেপ্ট বুঝতে পারো, কনসেপ্ট যদি তোমাদের মাথায় থাকে। আর এইভাবে তোমরা কখন কোশ্চেন সলভ করতে পারবে? যখন তোমাদের অনেক কোশ্চেন সলভ হয়ে যাবে এবং তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে। তোমরা এক কনসেপ্টের সাথে আরেক কনসেপ্টের যখন মিল খুঁজে পাবে, মিল সম্পর্ক সৃষ্টি করতে পারবে, তখনই কিন্তু তোমাদের এভাবে এই কোশ্চেনগুলো খুব সহজেই সলভ হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে চলো নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন। বলে সাবান বা ডিটারজেন্ট উপস্থিত যে রাসায়নিকটি সবচেয়ে বেশি জল দূষণ ঘটায়। দেখো এখানেও মানুষের হাত। সাবান বা ডিটারজেন্ট উপস্থিত যে রাসায়নিকটি সবচেয়ে বেশি জল দূষণ ঘটাবে। এই সাবান আর ডিটারজেন্টে কোন রাসায়নিক উপাদানটি থাকে যেটি সবথেকে বেশি জল দূষণ ঘটায়? এখানে দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একটি পুকুরে বা নদীর মাঝখানে যাই হোক বাদ করা আছে, আর এখানে কেউ কাপড় কাচ্ছে। ঠিক আছে, আর এখানে দেখো সার্ফের জল, ডিটারজেন্টের জল, ঠিক আছে, সাবানের জল, এই সমস্ত জলে ভেসে যাচ্ছে। এটা সব থেকে বেশি দেখা যায় গ্রামাঞ্চলে। গ্রামাঞ্চলে পুকুর রয়েছে, পুকুরে সেখানে গিয়ে সবাই এই ডিটারজেন্ট দেওয়া, সাবান দেওয়া কাপড় কাচে, স্নান করে। ঠিক আছে, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল দূষিত হচ্ছে। এই যে সাবান আর ডিটারজেন্টের জন্য জল দূষণ হয়, কিসের উপস্থিতির জন্য জল দূষণ হয়? অপশন আছে ক্ষার, সালফেট, ফসফেট, নাকি নাইট্রেট। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, সালফেট। ঠিক আছে, সাবান বা ডিটারজেন্টে উপস্থিত যে রাসায়নিক সবচেয়ে বেশি জল দূষণ ঘটায় সেটি হলো সালফেট। চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন। বলেছে যে ধাতব কণাগুলি বেশি মাত্রায় জল দূষণ ঘটায়। নিচের কোন ধাতুগুলি বা ধাতব কণাগুলি, অ্যাকচুয়ালি ধাতু তো নয়, ধাতুর কণা, ছোট ছোট কণা বেশি মাত্রায় জল দূষণ ঘটাবে? অপশন আছে সীসা ও পারদ, সোডিয়াম ও পটাশিয়াম, লোহা ও তামা, ম্যাগনেসিয়াম ও রূপা। বিভিন্ন শিল্পায়ন থেকে, ঠিক আছে, কলকারখানা থেকে যে সমস্ত জল ডাইরেক্ট এসে নদীতে পড়ে বা সমুদ্রে এসে পড়ে, ঠিক আছে, সেই সমস্ত জলের মধ্যে কিছু ধাতব কণা থাকে এবং যারা কি জল দূষণ ঘটায়। এই ধাতব কণাগুলি কারা, যারা বেশি মাত্রায় জল দূষণ ঘটাবে? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, সীসা ও পারদ। ঠিক আছে, লেড আর হলো মার্কারি। সীসার সংকেত কি? পিবি, আর পারদের কি? Hg। এটা হলো পারদ আর এটা হলো সীসা। এই সীসা এবং পারদ এরা বেশি মাত্রায় জল দূষণ ঘটায়। এবারে আমরা দেখব যে সীসার ফলে, পারদের ফলে, আর্সেনিকের ফলে কোন কোন রোগ হয়ে থাকে। দেখো এখানে বলেছে সীসা দূষণের ফলে সৃষ্ট রোগ। জলের মধ্যে যদি সীসা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তাহলে কোন রোগ সৃষ্টি হয়? তার নাম হলো ডিসলেক্সিয়া। আর্সেনিক দূষণের ফলে কী হবে? ব্ল্যাক ফুট ডিজিজ, পায়ে হাতে কালো কালো ছোপ পড়ে যায়। ক্যাডমিয়ামের জন্য কী হয়ে থাকে? ইটাই ইটাই। পারদ দূষণের ফলে হয়ে থাকে মিনামাটা। ঠিক আছে, আর এই ফ্লুরাইড যে রয়েছে, ফ্লুরাইডের দূষণের ফলে হয়ে থাকে ফ্লুরোসিস। এখানে যে কয়েকটা রোগ দেওয়া আছে এগুলো খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের একদম ঠোঁটস্থ হওয়া চাই। এটা যাতে তোমাদের ঘুম থেকে কেউ ডেকে তুললেও যাতে তোমরা সঠিক উত্তর দিতে পারো, এমনভাবে তোমাদের এগুলো মনে রাখতে হবে। তাহলে সীসা দূষণের ফলে সৃষ্টি হবে ডিসলেক্সিয়া, আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট ডিজিজ, ক্যাডমিয়ামের ফলে ইটাই ইটাই, পারদ দূষণের ফলে মিনামাটা, আর ফ্লুরাইডের জন্য ফ্লুরোসিস। ঠিক আছে, এই সব কিছুই তোমরা মনে রাখবে। যখন ক্লাস কমপ্লিট দেখা হয়ে যাবে তখন তোমরা এই পিডিএফটি ডাউনলোড করবে টেলিগ্রাম গ্রুপ থেকে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে এই সব কিছুই আবার ভালো মতো পড়বে, কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেগুলোকে পড়ে একবার পিডিএফ বন্ধ করে নিজে মনে মনে পড়বে। যদি মনে মনে একবার সবগুলো বলতে পারো তাহলে দেখবে তোমার একদম এই কয়েকটার থেকে আর কোনো দিন ভুল হবে না, এগুলো তোমার একদম মনে থাকবে। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন। বলেছে পানীয় জলের পিএইচ অনুমোদিত মান। পানীয় জলের পিএইচ কত হওয়া উচিত আমরা যে সমস্ত জল পান করি? অপশন আছে 3.5, 5.5, 6.5, 8.5, 9.5 to 11.5, নাকি 12.5 to 3.5। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। এটা আমরা সকলেই জানি যে 6.5 to 8.5। এটা হলো 7 প্রশম। এই প্রশম আর ক্ষার এই দুইয়ের মাঝামাঝি কিন্তু থাকতে হবে আমাদের পানীয় জলের। ঠিক আছে, অত্যাধিক আম্লিক হলে আমরা সেই জলকে পানের জন্য ব্যবহার করতে পারবো না, সেই জল পানের অযোগ্য হয়ে যাবে। আবার বেশি ক্ষারীয় হয়ে গেলেও সেই জল পানের অযোগ্য হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন। বলছে ভূগর্ভস্থ জলে দূষণের প্রধান উৎস হলো, যেমন এই যে কুয়োর জল, এগুলো কি ভূগর্ভস্থ জল।
এই সমস্ত জলে দূষণের প্রধান কারণ কি? অপশন আছে পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক নাকি ফ্লোরিন। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টামাক দিয়ে রাখলাম। এটা রাইট আনসার হয়ে যাওয়া অপশন নাম্বার সি, আর্সেনিক। ঠিক আছে, ভূগর্ভস্থ জলে প্রচুর পরিমাণে আর্সেনিক পাওয়া যায়, যা জল দূষণের প্রধান উৎস। ঠিক আছে, বা জল দূষণের প্রধান কারণ। আমরা 29 নম্বর পর্যন্ত দেখলাম। এবার আমাদের লাস্ট প্রশ্ন রয়েছে আজকে 30 নম্বর প্রশ্ন। বলছে ভারতে আর্সেনিকের সমস্যা খুব বেশি কোন রাজ্যে? আর্সেনিকের সমস্যা খুব বেশি মানে আর্সেনিক দূষিত জল পাওয়া যায় সব থেকে বেশি কোন রাজ্যে ভারতের? অপশন আছে পশ্চিমবঙ্গে, বিহারে, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে, ওড়িশা নাকি অন্ধ্রপ্রদেশে। এটা আমাদের রাজ্যেই বেশি পরিমাণে পাওয়া যাবে এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বিহার। আমাদের রাজ্য এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য এই দুইই কিন্তু আর্সেনিকের সমস্যায় ভুগত রাজ্য। ঠিক আছে, তাহলে আমরা দেখো আজকে 30টি প্রশ্ন দেখে নিয়েছি। আমরা এরপরে পার্ট 2তে আমরা জল দূষণ আরও ভালোভাবে জানবো, সেখানে শব্দ দূষণ সম্বন্ধে জানবো এবং এখান থেকে যতগুলো কোশ্চেন বিগত বছরে এসেছে সেই সমস্ত প্রশ্নও আমরা সলভ করব। ঠিক আছে, আশা করছি তোমরা এই 30টি প্রশ্ন আমি যেভাবে বললাম সেভাবেই তোমরা করেছো, ভিডিও পজ করে নিজের আগে আনসার বের করেছো। যদি করে থাকো তাহলে খুব ভালো। এবারে তোমরা ভিডিও পজ করে কমেন্টে এখনই জানাও যে এই 30টি প্রশ্নের মধ্যে তোমার কতগুলো ঠিক হলো। যাদের সবগুলো ঠিক হয়েছে সাবাস, খুব ভালো। এভাবেই তোমাদের প্রিপারেশন চালিয়ে রাখো এক্সামের দিন পর্যন্ত। ঠিক আছে, খুব ভালো হবে তোমাদের এক্সাম। আর যাদের কোথাও কোথাও ভুল হচ্ছে তাদের বলবো যে তোমাদেরও এক্সাম খুব ভালো হবে যদি তোমরা এই যে কয়েকটা দিন রয়েছে আর 20 দিনের মতন রয়েছে, এই 20 দিনের মতন যদি তোমরা খুব মনোযোগ সহকারে তোমাদের 100% দিয়ে যদি তোমরা চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরাও এক্সাম ক্র্যাক করে আসতে পারবে। সেদিন তোমাদেরও মুখে হাসি ফুটবে। ঠিক আছে, তাই আমি বলবো যে যাদের ভুল হয়েছে তোমরা সেই ভুলগুলোকে মার্ক করো, বই থেকে সেই ভুলগুলো খুঁজে বের করো, সেই কনসেপ্টগুলো তোমরা ক্লিয়ার করো। যদি তোমাদের কোথাও অসুবিধা হয় আমরা তো আছি, তোমরা নিঃসংকোচে তোমরা কমেন্টে অথবা যে কোনো জায়গায় তোমরা জানাতে পারো। ঠিক আছে, আর যাদের সবগুলো ঠিক হয়েছে তোমাদেরও বলবো যে তোমরা একবার পুরো চ্যাপ্টারটিকে আবার চোখ বুলিয়ে নাও, এই পিডিএফটি ডাউনলোড করো টেলিগ্রাম থেকে ডাউনলোড করে কমপ্লিট পিডিএফটি পড়ো। ঠিক আছে, পড়ার পরেও যদি তোমাদের কোথাও একটু বুঝতে অসুবিধা হয়, একটুও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। ঠিক আছে, তোমাদের সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে। তার জন্যই তো আমরা তোমাদের পাশে রয়েছি। এবারে যখন তোমরা কমপ্লিট পিডিএফটি পড়বে, একদম সেকেন্ড লাস্ট স্লাইডে এই পিডিএফটি পাবে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস। এই যে তোমাদের ডাউট আসবে বা তোমাদের এক্সাম রিগার্ডিং কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে তোমরা সেগুলো আমাদের কীভাবে জিজ্ঞেস করবে। এছাড়াও তোমাদের মনে হতে পারে যে এই টপিক থেকে যদি তোমার আরেকটু কোশ্চেন বেশি দেওয়া হয়, জীবন বিজ্ঞানের কোনো একটা টপিক বললে, ভৌত বিজ্ঞানের কোনো একটা টপিক বললে, এই সমস্ত কিছুও কিন্তু তোমরা আমাদের এই সমস্ত গ্রুপ এবং চ্যানেলে পোস্ট করতে পারো। ঠিক আছে, এই সমস্ত কিছুর লিঙ্ক এখানে দেওয়া রয়েছে পিডিএফে। দেখো এখানে ক্লিক হেয়ারে ট্যাপ করলেই তোমরা সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ অথবা পেজে চলে যেতে পারবে। আর সেখানে হয় জয়েন বাটন থাকবে, নাহলে ফলো বাটন থাকবে, সেগুলোকে প্রেস করেই আমাদের সাথে তোমরা খুব সহজেই যুক্ত হতে পারবে। আশা করছি তোমরা সকলেই জয়েন করবে, আমরা তোমাদের পাশে রয়েছি। ঠিক আছে, আমাদেরও পাশে তোমাদের চাই, তোমাদেরও সাপোর্ট আমাদের চাই। তোমরা সকলেই জয়েন করো, সকলেই ক্লাসগুলো দেখো। আর শুধু কয়েকদিন রয়েছে, এই কটা দিন একটু খাটো। ঠিক আছে, চলো তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। তোমরা যারা এখনও ভিডিওটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে। ভিডিওটি যদি সত্যি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটি আমাদের জন্য হেল্পফুল হয়েছে। এই ধরনের ক্লাস আমাদের আরও চাই, এক্সাম যতদিন পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত ক্লাস চাই আমাদের। এটা তোমরা অবশ্যই কমেন্টে লিখতে পারো। এছাড়াও তোমাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বার যারা এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারো, তারাও যাতে এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। আর তোমরা যারা এখনও পর্যন্ত ক্লাস দেখার শেষেও এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দেখো নিচে একটা লাল বাটন লেখা আছে সাবস্ক্রাইব, সেই বাটনটি প্রেস করে এই যে ঘন্টির চিহ্নটি রয়েছে বেল আইকন, এটা ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে। কারণ তোমাদের জন্য প্রতিদিন 2টো করে ক্লাস আসছে, কোনো ক্লাসের নোটিফিকেশন যাতে তোমাদের মিস না হয় তাই জন্য কিন্তু তোমাদের নোটিফিকেশন অন করে রাখতে হবে। ঠিক আছে, এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তো তোমাদের ডেইলি আপডেট দেওয়াই হয় যে কোন সময় কোন ক্লাস আসবে, সেগুলো তো তোমরা অবশ্যই জয়েন করবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই রাখছি। দেখা হচ্ছে পরিবেশ দূষণের পার্ট 2তে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে।